ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো। যাক আলহামদুলিল্লাহ। সকালে ক্লাস হয়েছে তো নাকি? জি না তো, সকালে ক্লাস হয় নাই না? আজকে সকালে পোস্টপোন করে দিচ্ছি। আনসারের ক্লাস ছিল নাকি? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। গত ক্লাসে আমরা পড়ছিলাম মেজর চেঞ্জেস ইন হিন্দু ল অফ ইন্ডিয়া না? জি স্যার। ইন্ডিয়াতে হিন্দু লতে কি কি চেঞ্জ আসছে এবং সেখান থেকে একটা প্রশ্ন থাকবে বলছিলাম যে বাংলাদেশে হিন্দু লতে কি কি চেঞ্জ, কোনো চেঞ্জ প্রয়োজন আছে কিনা, প্রয়োজন থাকলে কোন কোন এরিয়াতে পরিবর্তন করা দরকার, মনে আছে? জি স্যার। এইরকম প্রশ্ন হইতে পারে, হ্যাঁ, এটা একটু সাজেশনে রাখবেন। এর আগে আমরা পড়ছিলাম বোধহয় কাস্টডি নিয়ে পড়ছিলাম, কাস্টডি থেকে একটা প্রশ্ন থাকবে। বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল অফ দি মাইনর। হিন্দু ল নিয়ে কি কোনো কিছু পাওয়া গেছে গুগলে? গত ক্লাসে আমি যে যে বিষয়গুলো একটু করেছিলাম, দেখাই দিছিলাম, কিছু পাওয়া গেছে কিনা? নাকি এটার দেখা হয় নাই পরে? স্যার দেখছি স্যার, পাওয়া গেছে। পাওয়া গেছে না? স্যার এই জন্য আমি আর দেই নাই। এগুলো হলো সব মানে আমার নোট করা সব। এই নোটস গুলো আমি আর ছবি উঠে দেই নাই, বাট এগুলো গুগলে এসব নিয়ে অনেক ভালো ভালো তথ্য পাওয়া যায়। এই জন্য আমি বলে দিচ্ছিলাম একটু গুগল থেকে নিয়ে নিজেরা নিজেরা নোট করো। এখন মাস্টার্সে উঠে গেছো, মাস্টার্সের হিসেবে তোমাদের নিজেদের কিছু ডিসকাশন আছে, কথা বোঝা গেছে কিনা? নিজেদের ডিসকাশনটাও একটু অ্যাপ্লাই করা দরকার। এখন শুধু আমরা এরিয়া গুলা দেখাই দেবো, কোন কোন এরিয়াতে পড়াশোনা করতে হবে, কথা বোঝা গেছে কিনা? আর এগুলোর উপরে কোনো কোনো বই টই খুব একটা পাওয়া যায় না, এগুলো গবেষণামূলক বিষয় তো, এখান থেকে একটু একটু করে ধার করে এনে এনে নোট করতে হবে। আচ্ছা, আমি একটু ফিডব্যাক নিতে চাই। অ্যাডপশন সংক্রান্ত বিষয়ে হিন্দু লতে কি কি পরিবর্তন আছে, কে বলতে পারবে? যে কেউ একজন। অ্যাডপশন নিয়ে কি কি পরিবর্তন আছে? অ্যাডপশন তো স্যার অনলি মেল চাইল্ড নিতে পারে স্যার। হ্যাঁ, পরিবর্তনটা কি আসছে ইন্ডিয়াতে হিন্দু লতে? অ্যাডপশন নিয়ে কোনো চেঞ্জ আসছে কিনা? আমার টপিকটাই কিন্তু চেঞ্জেস ইন হিন্দু ল অফ ইন্ডিয়া। আমরা ম্যারিজের ক্ষেত্রে দেখলাম ব্যাপক চেঞ্জ আসছে। ওরা সনাতন যে হিন্দু ল এগুলো ওরা মানে না, ওরা নিজেরা আইন করে নিচ্ছে, আইন করে রিফরমেশন করে নিচ্ছে। যেমন সনাতন হিন্দু ল, যেমন বাংলাদেশে কিন্তু হিন্দু ওয়াইফ করতে পারে না, হিন্দু মহিলারা কিন্তু সনাতন যে ক্লাসিক্যাল হিন্দু ল, আমরা ক্লাসিক্যাল হিন্দু ল আর হিন্দু ওয়াইফ
ক্যান নট অ্যাডপ্ট করতে পারে না, দত্তক নিতে পারে না। কিন্তু ইন্ডিয়াতে পরিবর্তন আছে, এখন হিন্দু ওয়াইফরা ইন্ডিয়াতে কি করতে পারে, অ্যাডপ্ট নিতে পারে। আর ম্যারেজ সংক্রান্ত বিষয়ে কি কি পরিবর্তন আসছে? স্যার আজকে সকালে ক্লাস হয় নাই, আমাকে জানাইলে তো আমি ক্লাস নিতে পারতাম। আমি তো সকালে কোনো স্লট ছিল না আজকে। আমাকে একটু নক দিলেই হইতো, আমি অ্যাটলিস্ট 10টা শুরু করলেও মোটামুটি সময় দিতে পারতাম অনেক। তাহলে হিন্দু ম্যারেজ নিয়ে ইন্ডিয়াতে কি কি পরিবর্তন আসছে? যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এ একটু বলতে হবে, না বললে কিন্তু ক্লাস বুঝতেছেন কিনা এটা আমার দ্বারা বোঝা সম্ভব হবে না। একটু রেসপন্স করতে হবে। বা হিন্দু লতে যে রিফর্মস আসছে, সেই রিফর্মস গুলো করতে গিয়ে কয়টা আইন হয়েছিল 50-এর দশকে? আইনগুলোর নাম কে বলতে পারবেন? স্যার হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, হিন্দু অ্যাডপশন এন্ড মেইনটেনেন্স অ্যাক্ট 56, সাকসেশন তারপর অ্যাক্ট 56, আর স্যার হিন্দু গার্ডিয়ানশিপ অ্যাক্ট 1956 মাইনরিটি এন্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট, দি হিন্দু মাইনরিটি এন্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট 1956 আইন করা হয়। এই 4টা আইনের মাধ্যমে কিন্তু হিন্দু লতে ব্যাপক চেঞ্জ আনা হয়েছে। এই বিষয়টা তো ক্লিয়ার নাকি? জি স্যার। Yes, sir. তাহলে ইন্ডিয়াতে এখন কিন্তু সনাতন যে হিন্দু ল, সেই সনাতন হিন্দু ল কিন্তু এখন ইন্ডিয়াতে নাই। না স্যার। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। বাংলাদেশে কিন্তু এখনো ওই সনাতন এই সিস্টেমটা এখনো রয়ে গেছে। তাহলে এখন হিন্দু লটা যেহেতু আমাদের কম্পারেটিভ ফ্যামিলি ল, বাংলাদেশের সাথে একটু কম্পারিজন করতে দিব আর কি। এবং প্রশ্নটা এরকমই হবে যে ইন্ডিয়ান যে রিফর্মস গুলো পড়লেই অ্যান্সারটা করা যাবে। আমি যে লেকচারটা দিচ্ছি এটা পড়লেই অ্যান্সার করা যাবে। আজকে আমরা কি করবো বলছিলাম? আজকে স্যার এই কোশ্চেনটা কেমন হবে বললেন, বুঝতে পারিনি, নেটে ডিস্টার্ব ছিল। হিন্দু কম্পারিজনটা কিভাবে হইতে পারে? বাংলাদেশে হিন্দুলতে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, কোনো সংস্কারের প্রয়োজন আছে কিনা, প্রয়োজন থাকলে কোন কোন এরিয়াতে সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন, এরকম প্রশ্ন হবে। কথা বোঝা গেছে কিনা?
এটা ইন্ডিয়ারটা ইন্ডিয়ার লটা এক্সপ্লেইন করে করে ওইটার সাথে কম্পারিজন করে করে বুঝিয়ে দিলেই তো হয়ে যাবে। এইটা যে ওইখানে আপনাদের ডিসক্রিপশন যেহেতু ইন্ডিয়াতে একটা উদাহরণ আছে, তো সেই জি ক্ষেত্রে আপনারা বুঝতে সক্ষম। তা আমাদের এখানে আরো ভালো রিফর্ম হইতে পারে, ইন্ডিয়ার মতো হতে হবে এমন তো কোনো কথা নাই। ইন্ডিয়াটা আচ্ছা মাথায় রাখলে তো কপি পেস্ট হয়ে যাবে, তাই না? আমি জাস্ট ইন্ডিয়াটা পড়াই দিলাম, যার কারণে আপনাদের মাথায় একটা চিন্তার খোরাক যোগাবে। মানে আমাদের বাংলাদেশটা বাংলাদেশের পার্সপেক্টিভেই হবে। কথা বোঝা গেছে কিনা? তাই যেহেতু ইন্ডিয়াতে একটা উদাহরণ আছে, ওরা পরিবর্তন আনছে, সংস্কার করেছে, এই জন্য এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর কি। বাংলাদেশে হিন্দু লটা অ্যামেন্ড বা রিফর্ম করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেটা চিন্তা করাটা খুবই ইজি হয়ে যাবে। কথা বোঝা গেছে কিনা? Yes, sir. স্যার। আজকে আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা তুলনামূলক আলোচনা করব। তুলনামূলক মানে একটা কম্পারেটিভ ডিসকাশন অন দি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 আর দি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954। ইন্ডিয়া ইন্ডিয়াতে ওরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বানাইছে 1954 সালে, আর আমাদের 1800 সালের যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে ওইটা বাংলাদেশে এখনো বলবৎ আছে। এই ক্ষেত্রে ইন্ডিয়া অনেক আগায় আছে। 1872 সালের যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, এটা আমাদের উপমহাদেশে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটা দেশে অ্যাপ্লিকেবল ছিল। এটা ব্রিটিশ আমলের করা। তো পরে যখন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল, ইন্ডিয়া 1954 সালে কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নিজেদের মতো করে বানাই নিচ্ছে। কথা বোঝা গেছে কিনা? আর 1872 সালের যে আইনটা সেটা এখনো বাংলাদেশে রয়ে গেছে, বাংলাদেশ আর ওইখানে হাত দেয় নাই। কথা বোঝা গেছে কিনা? তো এদিক থেকে অনেক দিক থেকে ইন্ডিয়া আগায় গেছে। ইন্ডিয়া তো একটা বড় রাষ্ট্র এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে তারা অনেক আগায়া। তো বিশেষ করে দেশ ভাগ হওয়ার পরে জওহরলাল নেহরুর মতো লোক ছিল ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী হিসেবে, এবং মন্ত্রিসভায় আরো অনেক বাঘা বাঘা ব্যক্তিত্ব ছিল। তো ওনারা ওনাদের মতো করে ল রিফর্ম করে নিচ্ছে, যার কারণে ইন্ডিয়া এখন একটা শক্তিশালী রাষ্ট্র। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। ওনারা দেশ স্বাধীন হওয়ার পরেই সংবিধান তৈরি করে ফেলছে, ব্যাপক আইন কানুন তৈরি করে মেজর রিফর্ম নিয়ে আসছে। কারণ ওদের চিন্তা ভাবনা ছিল বিশ্ব নেতৃত্ব দেয়া। তার মানে ওদের যে মোটামুটি একটা রাষ্ট্র ভিত্তি নির্বাচন করার জন্য, একটা ভিত্তি তৈরি করার জন্য দেশ স্বাধীন হওয়ার পরেই এই কাজটা ওনারা করতে পারছে। এই জন্য দূরদর্শী শাসক ছিল, যার কারণে তারা আগাই গেছে। এখন দেখবেন ব্রিটিশ আমলের আইন বাংলাদেশে এখনো রয়ে গেছে, বাট ইন্ডিয়া কিন্তু ওনারা ওনাদের নিজেদের মতো করে আইন তৈরি করে নিয়েছে। ব্রিটিশ আমলের যে প্যানাল কোড, সিআরপিসি তো অনেক চেঞ্জ আনছে, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত ওই আইনগুলোতে কোনো পরিবর্তন আনি নাই। কথা বোঝা গেছে কিনা? জি স্যার। এগুলা চিন্তা ভাবনার ব্যাপার, ক্যাপাসিটির ব্যাপার। তাহলে আসলে হচ্ছে কি, comparative discussion on the Special Marriage Act 1872 of Bangladesh and the Special Marriage Act 1954 in India. কথা বোঝা গেছে? আমার লেকচারটা দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে ব্রিটিশ আমলের যে আইন ভারত, পাকিস্তান, বাংলাদেশে ছিল, বাট আমাদের দেশে এখনো ব্রিটিশ আমলের আইন রয়ে গেছে। বাট ইন্ডিয়া কিন্তু ওরা স্বাধীন হওয়ার পরে 1954 সালেই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ওরা নিজেদের মতো করে তৈরি করে নিচ্ছে আবার নতুন করে।
তাহলে এখন ব্রিটিশ আমলের আইন বাংলাদেশে কি অবস্থায় আছে এখনো, সেটা আমরা পরিচিত হব একটু। আর ইন্ডিয়াতে 1954 সালে তারা কি কি চিন্তা ভাবনা নিয়ে আসছে আইনের মধ্যে, তাদের দৃষ্টিভঙ্গি কি, তারা কি আমাদের চেয়ে কত দূর এগিয়ে নাকি আরো পিছিয়ে, তারা কত ভালো আইন তৈরি করতে পারলো। কারণ 1872 সালের ওই আইনটা যদি খুবই যুগোপযোগী হইতো, তাহলে তো 1954 সালে ওনারা আর আইন বানাইতেন না। অন্তত এইটা তো বোঝা যায় নাকি? জি স্যার। তাহলে টাইটেল থেকেই বুঝতে হবে, তাহলে একটু টপিকটা লিখে রাখতে হবে, কম্পারেটিভ ডিসকাশন অন দি, লেখা হয়েছে কম্পারেটিভ ডিসকাশন অন দি Comparative discussion on the, and in India. sir, comparative discussion on the Special Marriage Act. Comparative discussion on subject 18 বাংলাদেশের আইন এখন হয়ে গেছে। কথা বোঝা গেছে কিনা? আর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 হলো ইন্ডিয়া। টপিক বোঝা গেছে ভাই? Yes, sir. জি স্যার, কেটে যায় লাইন, বুঝতেছি না। তাহলে আমরা শুরুতেই, হ্যাঁ কেউ কিছু বলছো? লাইন কেটে যায় স্যার, কোথাও স্পষ্ট ছিল। 1 মিনিট, আমার কথা বোঝা যায় না? এখন বোঝা স্যার যাচ্ছে। একটু ট্রাবল হইতে মাঝে দিন। আজকে মনে হচ্ছে স্যার নেটওয়ার্কে বেশি সমস্যা করতেছে। নেটওয়ার্কে সমস্যা করলে কি করা যায় বলো তো? এখন কথা কি কেটে কেটে আসতেছে? এখন ঠিক আছে স্যার। জি স্যার, এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে? Yes, sir. জি Yes, জি sir. স্যার। কেটে আরে বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা ওই যে আফ্রিকার দেশের চেয়েও খারাপ। কি জানি গত সপ্তাহে একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের নেটওয়ার্ক হলো 136তম, ওই হাইতির চেয়েও খারাপ। এখন আমরা কি করতে পারি বলো? তথ্য প্রযুক্তির এই যুগে আমরা তো বিপ্লব ঘটাই দিলাম, নেটওয়ার্ক যদি এত দুর্বল হয়, আমি কি কন্টিনিউ করব? জি স্যার করেন। জি স্যার। কথা কি শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, এখন ক্লিয়ার শোনা ওকে, থ্যাংক ইউ। তাহলে in 1872 Special Marriage Act was enacted and contained provisions for the validity of the interreligious marriage. আন্তঃধর্ম ম্যারেজ, যেমন অনেক সময় দেখা যায় হিন্দু ছেলে মুসলিম মেয়ে, বা মুসলিম ছেলে হিন্দু মেয়ে, বা খ্রিস্টান মেয়ে মুসলিম ছেলে বিবাহ করে না, বিভিন্ন আন্তঃধর্মীয়
এরকম উদাহরণ আছে কিনা? জি স্যার। তো আমরা যখন মাস্টার্সে পড়ি তখন আমাদের এক ফ্রেন্ড আর কি, একটা মেয়ে ফ্রেন্ড, তো কিছু থাকে না, কিছু আল্ট্রা মডার্ন মেয়ে আর কি, সে ক্লাসে মানে প্রশ্ন করে বসছিল আর কি, যে হিন্দু ছেলেকে বিবাহ করলে ইনহেরিটেন্সের কি হবে, কথা বলছো কিনা, মানে আহ, তার পরিবারের যে সম্পত্তি ভাগাভাগি হবে এক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা। আমরা এটা নিয়ে অনেক দিন আলোচনা করছি যে এই প্রশ্নটা কিভাবে করলো। মূলত এটা তো এক ধরনের প্রথা বিরোধী প্রশ্ন, কথা বোঝা গেছে কিনা। জি স্যার। যাই হোক, একটা বিষয় হচ্ছে আমরা জাস্ট একটু মজা টজা করতাম আর কি ব্যাপারগুলো নিয়ে, যে এরকম কিউরিওসিটিটা আসলে সচরাচর দেখি না। একটা মেয়ে ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করতেছে, যদিও ঢাকা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠান, সেখানে তো এই বিষয়গুলো খুব লিবারেল অ্যাসপেক্টে দেখা হয় নাকি। তারপরেও আমাদের মধ্যে কিছু কৌতূহল জাগছিল আর কি, আর পরেও কিছু কৌতূহল থাকাটাই স্বাভাবিক, কথা বোঝা গেছে কিনা। তো সে বলতেছে যে এই অন্য ধর্মের কাউকে বিবাহ করলে ইনহেরিটেন্সে কোনো প্রভাব ফেলবে কিনা। তো তখন আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট করি নাই আর কি, বুঝতে পারছো। তো পরে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট করার পরে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আর কি, কথা বোঝা গেছে। জি স্যার। তাহলে ইন্টার রিলিজিয়াস ম্যারেজ কিভাবে হবে, এই বিষয়টার জন্য কি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট করা হয়েছে। তারপরে ইন কেস অফ হিন্দুস ম্যারেজ আউটসাইড অফ ওয়ানস কাস্ট, এবং হিন্দুদের মধ্যেও কিন্তু অনেক কাস্ট আছে, অনেক জাত আছে, আছে কিনা। হিন্দুতে কিন্তু জাত প্রথা আছে এবং জাত মিলিয়ে বিবাহ দিতে হয়, বিবাহ করতে হয়। এখন হিন্দুদেরও যদি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি এক প্রজাতি অন্য প্রজাতির কারো বিবাহ করে তখন কি হবে, সেই ক্ষেত্রে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট প্রয়োজন হয়। তো ওই যে আইনটা 1872 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ইট কন্টিনিউস টু অ্যাপ্লাই ইন বাংলাদেশ, বাট ইন ইন্ডিয়া in 1954 enacted a fresh and more liberal law related to the issue. 1872 সালের আইনের চেয়ে আরো যুগোপযোগী আরো লিবারেল আইন তৈরি করে ইন্ডিয়া। এখানে হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার পার্থক্য। বাংলাদেশ এখনো ব্রিটিশ আমলের সেই আইনটাকে ধরে রাখছে, আর ইন্ডিয়াতে সেটাকে রিফর্ম নিয়ে আসা হয়েছে, কথা বোঝা গেছে। তো যদিও আমাদের বাংলাদেশ তো আসলে অ্যাকচুয়ালি এই অধিকাংশই মুসলিম, কথা বোঝা গেছে। তো এটা প্রয়োজনীয়তা খুব একটা দেখা দেয়নি, কারণ এই ধরনের আইন বাংলাদেশের জনগণ খুব একটা মানতেও চাইবে না, বা এই ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন উঠবে, কথা বোঝা গেছে। বাট ইন্ডিয়াতে তো অনেক ধর্মবর্ণ আছে, অনেক বড় রাষ্ট্র, তো ওনাদের একটা আইন আসলেই দরকার ছিল। তারপর মেজরিটি হিন্দু, হিন্দুদের মধ্যে কাস্ট প্রথা আছে, হ্যাঁ, বিভিন্ন জাত আছে, এক জাত আরেক জাতকে বিবাহ করলে জটিলতা তৈরি হতো, এই জন্য আইনটা তৈরি করছে। ইন্ডিয়ার জন্য এরকম আইন দরকার, আমার কথা কি বোঝা গেছে। বাংলাদেশ ওই ধরনের আইন তৈরি করতে গেলে তখন দেখা যাবে যে এটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আসবে, সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন আসবে, যে সরকার এখানে একটা জায়গা খিচুড়ি করার চেষ্টা করতেছে, হ্যাঁ, এক ধর্ম আর এক ধর্মের বিবাহটাকে এখানে একটা দরজা খুলে দিচ্ছে, উৎসাহিত করতেছে, কথা বোঝা গেছে। হতে পারে না এই ধরনের, কারণ আমরা তো অধিকাংশই মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, মোর দেন 90% পিপল। তো এই ক্ষেত্রে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট খুব বেশি একটা দরকার নাই, এই জন্য আগের যে আইনটা আছে ওই আইনটাই আমাদের জন্য কভার করে আর কি, এর বেশি দরকার নাই। তো ইন্ডিয়াতে আইন দরকার ছিল, কথাটাকে বোঝা গেছে কিনা এ পর্যন্ত। তবে অন্যান্য আইনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ পিছিয়ে আছে, যেমন ইন্ডিয়াতে কিন্তু এভিডেন্স অ্যাক্টও বেশ পরিবর্তন আনছে। ওরা সকল ব্রিটিশ আমলের আইনগুলো, আপনারা দেখবেন যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ইন্ডিয়ার আইন বাংলাদেশের আইন পার্থক্য দেখবেন,
পেনাল কোডও ওরা পরিবর্তন আনছে, সিআরপিসি তেও পরিবর্তন আনছে, বেশ ওরা যোগোপযোগী আইন তৈরি করে ফেলছে। কথা বোঝা গেছে কিনা? তা আমরা তো এখন এভিডেন্স একটা একটা অ্যামেন্ডমেন্ট আনার সাহসও করে নাই আমাদের সংসদ। তা আমাদের আসলে বিষয়গুলো আইনের ছাত্র হিসেবে ওগুলো ক্লাসে বলি বোঝার জন্য, মানে এভিডেন্স একটা আইনটা সংসদে উঠাইলে আমাদের কয়জন সংসদ সদস্য এটা বুঝবে? আমার কথা কি বোঝা গেছে কিনা? স্যার আগে সবাইকে 1 বছর আইন নিয়ে পড়াশোনা করাইতে হবে, তারপরে উঠাইতে হবে। এখন ইন্টারেস্টটা হবে কোত্থেকে আমাকে বলো? স্যার 1 বছর পড়াই হবে না, ওদের কমপক্ষে 5 বছর পড়া লাগবে। তো ওই মানের সদস্য থাকতে হবে তো। 5 বছর পড়ালে হবে না, স্বল্প শিক্ষিত যারা সাংসদ আছেন তাদেরকে তো 5 বছর পড়ালে এরা বুঝবেই না রে ভাই। আর নাইলে স্যার দেখা যাবে যে মিনিমাম 80% সংসদ চেঞ্জ করা লাগবে, যে সব আইনজীবী থেকে আসো। না, আমাদের আইনমন্ত্রী আবার যথেষ্ট বাঘা আইনজীবী। কথা বোঝা গেছে কিনা? যথেষ্ট বাঘা আইনজীবী, তো এভিডেন্স একটা কিছু পরিবর্তন দরকার। তো হয় না, এটা পরিবর্তনের জন্য স্যার একজন থাকলেই তো হয় না, দেখা তার সাথে আরো কয়েকজন থাকতে হয়। তো এই হলো বিষয় আর কি। তো সিআরপিসি সংসদে উঠাবে এত বড় একটা আইন, তো দেখা যাবে যে 70% সংসদ সদস্য মনে করো যে এটা দেখে মনে করে পালাবে, যে ভাই এইটার উপর আলোচনা করার মতো কোনো ক্যাপাসিটি আমার আছে কিনা, এটা সন্দেহের তৈরি হবে। কথা বোঝা গেছে? এই হলো অবস্থা। আর তোমরা কম্পারিজন করে দেখো, তুমি তো এখন মাস্টার্সে পড়ো, তো একটু কম্পারিজন করে দেখো। তোমরা এই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আইনটা ছোট আছে, ওই আইনটা আর বাংলাদেশের আইনটা পার্থক্য করে দেখবা। ওরা নিজেদের মতো করে অ্যামেন্ডমেন্ট করে নিছে। ব্রিটিশ আমলের আইনটাই আছে ওদের, বাট ওরা কিছু কিছু জায়গায় খুব ভালো রকম চেঞ্জ আনছে, এবং এটা তারা রিকনস্ট্রাক্ট করছে। ওই আইনটা রিকনস্ট্রাক্ট নতুন করে আবার নির্মাণ করছে। তো ব্রিটিশ আমলের যে আইনটা আমরা এখন পড়তেছি, দেখবা যে ওইখানে সেকশন গুলো আলাদা আলাদা হয়ে গেছে। যেমন ডিক্লারেশন অফ টাইটেল আমাদের 42 এসআর অ্যাক্টে তোমরা পড়ছো, কিন্তু ইন্ডিয়াতে দেখা যাচ্ছে এই সেকশনটাই অন্য অন্য নামে ওরা করছে, অন্যভাবে। আসসালামু আলাইকুম। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তো যাক আমরা স্পেশাল ম্যারেজ একটা চলে আসি। তো কিছু কিছু জায়গায় আমাদের একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হয়। কথা বোঝা গেছে কিনা? কারণ একটা আইন যুগোপযোগী খুব দরকার। যেমন এখন আমাদের তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে আমাদের ডিজিটালাইজ হয়ে গেছে সবকিছু, কিন্তু আমাদের সাক্ষ্য আইনটা কিন্তু এখনো পর্যন্ত ডিজিটাল সিগনেচার এগুলাকে অনুমোদন দেয় না। কথা বোঝা গেছে কিনা? যে কোনো ডিজিটাল স্যার এখনো স্যার কিছু কিছু ল্যাঙ্গুয়েজ স্যার খুব পুরাতন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে করতে কিন্তু অনেক সমস্যা হয়। আচ্ছা জি স্যার। কথা বোঝা গেছে? সংজ্ঞাতে তোমরা পরে দেখো। আচ্ছা, তাহলে আমরা স্পেশাল ম্যারেজ একটা চলে আসি। এটা আজকে একটা লেকচারে হবে না,
আমাদের আরো একটা লেকচার লাগবে। আচ্ছা, বাংলাদেশের যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, এটা 1872 সালের, এটা অ্যাপ্লিকেশন আমরা এটা বলবো, এটা প্রয়োগ হয় কোথায়? অ্যাপ্লিকেশন অফ দি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872, অ্যাপ্লিকেশন, একটা পয়েন্ট লিখে রাখো, অ্যাপ্লিকেশন অফ দি অ্যাক্ট। আমরা আগে বাংলাদেশের আইনটাই আলোচনা করতেছি। অ্যাপ্লিকেশন অফ দি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872। সবাই শুনতেছো? জি স্যার। জি স্যার। The Act of 1872, Yes, sir. which continues to be law, applies to marriages between persons, neither of whom professes the Hindu, Sikh, Christian, Parsi, Buddhist, Jain or Muslim religion. তার মানে এটা কাদের জন্য অ্যাপ্লাই হবে? ওই ধরনের ব্যক্তিদের জন্য যারা হিন্দু ধর্ম, শিখ ধর্ম, খ্রিস্টান ধর্ম, পার্সি, বৌদ্ধ, জৈন এবং মুসলিম রিলিজিয়াস তারা যদি তাদের নিজস্ব ধর্ম ছেড়ে দেয়। কথা বোঝা গেছে? মানে নাইদার অফ হুম possesses, মানে প্রফেসেস দা হিন্দু, শিখ, মানে তারা সবাই কি করবে? ঘোষণা দিবে। ঘোষণা দিয়ে তারা আগে তাদের ধর্মটাকে পরিত্যাগ করবে। পরিত্যাগ যারা করবে তারাই স্পেশাল ম্যারেজ এর আওতায় আসবে। তার মানে আমি যেটা এক্সাম্পল দেই, একটা মুসলিম ছেলে আর একটা খ্রিস্টিয়ান মেয়ে তারা বিবাহ করতে চায়, অথবা একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলে তারা বিবাহ করতে চায়। বিবাহ করতে গেলে তারা এখন কি করবে? এখন ধর্মে বাধা আছে। ধর্মের বাধার কারণে এখন যেটা করতে হবে, তাদেরকে তাদের ধর্ম ত্যাগ করতে হবে। ধর্ম ত্যাগ করার প্রকাশ্য ঘোষণা দিতে হবে যে তারা আর ওই ধর্মে থাকবে না। ওই ধর্ম ত্যাগ করেই তারা কি করবে? বিবাহটা করবে। It means the parties must at first give up their respective religion. এই ধরনের বিবাহ করতে গেলে আগে অবশ্যই কি করতে হবে? তাদের ধর্ম ত্যাগ করার ঘোষণা দিতে হবে। প্রথমেই ধর্ম পরিত্যাগ করার ঘোষণা দেওয়া লাগবে। But in 1923, certain amendment was made after which Hindu, Buddhist, Sikh and Jains did not require to give up their religion. তবে 1923 সালে একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়। এটা ব্রিটিশ আমলেই ওই অ্যামেন্ডমেন্ট করে বলে দেওয়া হয়েছে হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন এই চারটা ধর্ম ত্যাগ করার কোনো প্রয়োজন নাই। তারা নিজ ধর্মের মধ্যে থেকেই বিবাহটা করতে পারবে। আমার কথা কি বোঝা গেছে? জি তাহলে স্যার। বর্তমান পজিশন কি? 1923 যে অ্যামেন্ডমেন্টটা সেটাই আমাদের বাংলাদেশে এখন অ্যাপ্লিকেবল। স্যার তাহলে এই আইনে অন্য যে 4টা ধর্মের কথা বললেন তারা হ্যাঁ, যদি ধর্ম ত্যাগ করতে না হয় তাহলে কি শুধু মুসলিমদের ত্যাগ করতে হবে বা খ্রিস্টানদের ত্যাগ করতে আমি হবে? শেষ করি। আমাদের মুসলিমদের জন্য সুবিধা আছে, যেমন আমাদের মুসলিমরা কিতাবিয়া এই যারা আছে কিতাবিয়া মেয়েদেরকে বিবাহ করতে পারে, এতে কোনো বাধা নাই। কিতাবিয়া বলতে কোনো খ্রিস্টান, ইহুদি, হ্যাঁ, ওই ধরনের মেয়েদেরকে মুসলিম ছেলেরা বিবাহ করতে পারে। কথা বোঝা গেছে কিনা? এটা তোমরা মুসলিমরা তো পড়ার সময় শুনে দেখে এটা স্যার আসছো। এই স্পেশাল ক্ষেত্রে ম্যারেজ অ্যাক্টের কথা বলতেছিলাম। ইসলামিক আইনে তো হুম, বলাই আছে যে যে মানে পৌত্তলিকতা ছাড়া যে কোনো আসমানি কিতাব প্রেরিত হয়েছে এরকম ধর্মগুলোতে বিয়ে ইয়েস, করতে পারে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আর স্পেশাল ম্যারেজ স্পেশাল অ্যাক্টে ম্যারেজ শুধু অ্যাক্টে মুসলিমরা বাদে। মুসলিমরা বাদে বাকি যে 4টা ধর্মের কথা বলা আছে, না মুসলিম এবং খ্রিস্টানের কথা বলা নাই এখানে। এখানে হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন তাদের ধর্মের প্র্যাকটিসটা মোর অর লেস কাছাকাছি। কথা বুঝতে পারছো? জি স্যার, এই জন্যই আমি বলেছি স্যার মুসলিম এবং হ্যাঁ, খ্রিস্টানদের কথা এখানে ছিল না, এই জন্য আমি নাই। জিজ্ঞেস করছিলাম যে এই হ্যাঁ দুটো হ্যাঁ হ্যাঁ, ধর্ম তাহলে যদি দুটো ধর্ম থেকে কেউ যদি বলে যে সে হিন্দু বা অন্য কোনো ধর্মের কোনো একটা সম্পর্কে জড়াতে চায় তাহলে ওদের কিন্তু ধর্মের থেকে বের হয়ে যাওয়ার ডিক্লারেশন দিতে হবে না, কিন্তু মুসলিম হুম, অথবা খ্রিস্টান যুবক যুবতীর এই ডিক্লারেশনটা দিতে হবে যে তারা এখন আর এই ধর্মে থাকবে না, তারা আহ, বিয়ের জন্য ধর্ম ত্যাগ করতে রাজি আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি।
হলো স্পেশাল মেরিটে যারা আসতে চায় আর কি, কথা বুঝতে পারছো? জি জি এটা কিন্তু আবার গোলমাল পাকালে হবে না। না না স্যার, এটা বারবার হলো বলতেছি জাস্ট স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে যারা বিয়ে করবে। এটা হ্যাঁ এমন হ্যাঁ নয় যে যারা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যদি কেউ যদি করতে না চায়, তাহলে কিন্তু আবার মুসলিম যুবক বা খ্রিস্টানদের জন্য এই সুযোগ সুবিধা আছে যে তারা তাদের ধর্ম বহাল থেকে অন্য মানে কিতাবী ধর্মাবলম্বীদের বিয়ে করতে পারে, তাদের ধর্ম ত্যাগ করার প্রয়োজন নাই। যেমন হিন্দু হিন্দু ছেলেমেয়েরা যদি অন্য ধর্ম কারো বিবাহ করতে যায় তাহলে হিন্দু ধর্মে কিন্তু বাধা আছে, কথা বুঝতে পারছো? তখন তাদেরকে কি করতে হয়, ধর্ম ত্যাগ করতে হয় অধিকাংশ ক্ষেত্রে। কারণ হিন্দু ধর্ম থেকে যারা অন্য ধর্ম কারো বিবাহ করে, হিন্দু যে ইনহেরিটেন্স আছে সেখানে কিন্তু তারা কিন্তু সম্পত্তি পাবে না, সম্পত্তি থেকে বঞ্চিত হবে। purpose of that. তাহলে the main purpose of the act is to legalize marriage between the persons belonging to different religion, since there are some restrictions regarding the interreligious marriages and intercaste marriages. তার মানে in more or less every religion has some restrictions about the interreligious and intercaste marriage. যেমন হিন্দু লতেও কিন্তু ক্লাসিক্যাল যে হিন্দু ল আছে, বিভিন্ন কাস্টের মধ্যে বিবাহ ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, মুসলিম লতেও রেস্ট্রিকশন আছে, সব লতেই রেস্ট্রিকশন আছে। এখন এই রেস্ট্রিকশন গুলোকে মিটিগেট করার জন্য কিন্তু স্পেশাল ম্যারেজ একটা করা হয়, কথা বোঝা গেছে কিনা? তাহলে টু লিগ্যালাইজ দি ইন্টার রিলিজিয়াস এন্ড ইন্টারকাস্ট ম্যারেজ, মূল উদ্দেশ্য এটাই স্পেশাল ম্যারেজ একটা। পরের পয়েন্টে লেখো কন্ডিশনস অফ স্পেশাল ম্যারেজ। কন্ডিশনস, conditions of special marriage.
লেখা হয়েছে কন্ডিশনস অফ স্পেশাল ম্যারেজ নাম্বার 1 monogamy is prohibited সরি monogamy নাম্বার 1 হচ্ছে monogamy স্পেশাল ম্যারেজ একটা আন্ডারে বিবাহ একটাই করতে হবে একের অধিক বিবাহ করা যাবে না নাম্বার 1 হচ্ছে মনোগামিটা মেনটেন করতে হবে মনোগামি মানে কি ওয়ান ম্যারেজ তার মানে হচ্ছে polygamy is prohibited polygamy is not allowed under the act the parties to the marriage should not have another husband or wife at the same time বলতে এখানে মানে বিবাহ একটাই করতে হবে একের অধিক বিবাহ করা যাবে না নাম্বার 2 হচ্ছে এইজ এইজের ক্ষেত্রে বলা হচ্ছে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্ট আছে 1929 সেটাই অ্যাপ্লিকেবল আমাদের দেশে কিন্তু এখন চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্ট এখন 2017 এর আইন অ্যাপ্লিকেবল হবে আগেটা কিন্তু এখন নাই আমাদের আইন কিন্তু এখন পরিবর্তন করে নতুন আইন করা হয়েছে তবে বয়সের ক্ষেত্রে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্ট অ্যাপ্লাই হবে কথা বোঝা গেছে কিনা সবাই কি বুঝতে পারতেছেন এইজের ক্ষেত্রে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্টে যে বয়সের কথা বলা আছে যেমন আমাদের 2017 সালে যে আইনটা 2017 সালে আইনে তো নাকি চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্ট কে কি আমাকে একটু অ্যাসিওর করবে এটা 2016 নাকি 17 আমার মনে হয় এনফোর্সমেন্ট 17 থেকে আইনটা হয়েছিল 2016 সাল থেকে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছিল কিছু বিতর্ক ছিল ডিসপিউট ছিল স্যার 2017 2017 এ জি স্যার চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্ট 2017 তো স্পেশাল ম্যারেজ একটা লেখা ছিল চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্ট 1929 সালেটা অ্যাপ্লাই হবে কিন্তু এখন 1929 সালের আইনটা নাই বাংলাদেশে এখন এটা চেঞ্জ করে 2017 সালে আইন তৈরি করা হয়েছে তাহলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিবাহের যে কন্ডিশন গুলো নাম্বার 1 আছে বিবাহ করতে হবে একটাই একটা বেশি করা যাবে না আর বয়সের ক্ষেত্রে হলো চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্টে যে বয়সের কথা বলা আছে সেটাই অ্যাপ্লিকেবল হবে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্টে যে বয়স যেটা ছেলেদের বয়স হলো 21 মেয়েদের হলো 18 তবে আমাদের 2017 সালের আইনে বয়স নিয়ে একটা বিষয় আছে মেয়েদের বয়স বিশেষ বিশেষ ক্ষেত্রে 16 বছর বয়সেও কি করতে পারবে মেয়েদের বিবাহ হইতে পারে এটা নিয়ে অনেক বিতর্ক ছিল এটা নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে বিশেষ করে বিশিষ্ট বিভিন্ন যে রাইটস গ্রুপ গুলা আছে আইন ও সালিশ কেন্দ্র মহিলা পরিষদ এই ধরনের কিছু সংগঠন আছে কিছু মানবাধিকার সংগঠন আছে তারা এটা নিয়ে ভেটো দিছিল আর কি তো পরবর্তীতে ওইটা আর করা হয়নি তো বিশেষ বিশেষ ক্ষেত্রে এখন 16 বছর বয়সী মেয়েদের বিবাহ দেয়া যায় 3 নাম্বার হলো প্রোহিবিটেড ডিগ্রি the parties must not be related to each other by consanguinity or affinity according to the law to which the bride or bridegroom is subject consanguinity এবং affinity কি বোঝো consanguinity মানে কি কেউ বলো তো বিবাহের ক্ষেত্রে কিছু প্রোহিবিটেড ডিগ্রি আছে এগুলো সব ধর্মেতেই আছে প্রোহিবিটেড ডিগ্রি কিছু কিছু সম্পর্কের ব্যক্তিকে বিবাহ করা যায় না
এই সম্পর্কগুলো, কিছু সম্পর্ক হলো কনsanguinity, বৈবাহিক সূত্রে কিছু সম্পর্ক হয়, আবার কিছু আছে এফিনিটি, রক্তের সম্পর্কীয় কিছু ব্যক্তিকে বিবাহ করা যায় না। তোমরা এগুলো সম্বন্ধে জানো, কথা বোঝা গেছে কিনা? কিছু নিষিদ্ধ সম্পর্ক আছে যে সম্পর্কের এই ছেলে মেয়ে কি হতে পারে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে না। পারে তো না। এই ক্ষেত্রে স্পেশাল ম্যারেজ একটা বলা হয়েছে যে যেই ধর্মে ছিল ওই ধর্মের আন্ডারে যেই প্রহিবিটেড ডিগ্রি আছে সেটাই মেনটেন করতে হবে। কথা কি বোঝা গেছে কিনা? জি স্যার। হ্যালো কথা কি স্যার। বুঝতে পারতেছো? স্যার এখানে স্যার। আবার যখন কনসেনগুইনিটির প্রশ্ন আসলো তখন কিন্তু আবার সেখানে বলতে চাচ্ছে যে ধর্মের ব্যাপারটা আবার এখানে চলে আসছে, তাই না? হুম 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 মানে এখানে আর বাদ ভাঙার কোনো সুযোগ নাই, এটাই তো বলতে চাচ্ছে। হুম 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 ভালো বুঝতে পারছো। তবে এই আইনে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা হলো the act does not clarify the point that if both parties declare the non-adherence to the religion under which law the relationship is to be determined. এখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করা নাই। তারা তো শুরুতেই বলছে যে কি, যে তারা আইন কি বলে ধর্ম পরিবর্তনের ঘোষণা দেয়া লাগবে। তাহলে ধর্ম পরিবর্তনের ঘোষণা দিলে তাহলে কোন আইনটা এখানে অ্যাপ্লিকেবল হবে প্রহিবিটেড ডিগ্রির ক্ষেত্রে? তবে আমরা যেহেতু এটা ক্লিয়ার না, আমরা ধরে নিব যে যেই ধর্মে ছিল সেই ধর্মের আন্ডারে যেই রেস্ট্রিকশন গুলো ছিল প্রহিবিটেড ডিগ্রির ক্ষেত্রে সেটাই মানতে হবে আর কি। তাহলে মোটামুটি আমরা কন্ডিশন গুলো দেখলাম। পরের পয়েন্টে চলে যাই, সোলেমনাইজেশন অফ ম্যারেজ। ম্যারেজটা কিভাবে সংগঠিত হবে, ম্যারেজটা কিভাবে হবে? সোলেমনাইজেশন অফ ম্যারেজ খুবই ইম্পর্টেন্ট বিষয়। তোমরা হিন্দু বিবাহ সম্বন্ধে জানো কিছু, মুসলিম বিবাহটা জানো সবাই। এখন স্পেশাল ম্যারেজ একটা আন্ডারে বিবাহটা কিভাবে পড়াবে, বিবাহটা কিভাবে সম্পন্ন হবে? নাম্বার ওয়ান হচ্ছে, আর নোটিশ ইন রাইটিং মাস্ট বি সাবমিটেড টু দি ম্যারেজ রেজিস্টার বিফোর 14 days অফ ম্যারেজ। ম্যারেজ হওয়ার, বিবাহ হওয়ার 14 দিন আগে কি করতে হবে? একটা নোটিশ দিয়ে জানাইতে হবে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে, মানে যারা বিবাহ নিবন্ধন করে। দেয়ার ইজ স্পেশাল রেজিস্টার। এখন রেজিস্টারটা কি? রেজিস্টার বলতে তো আমরা কাজী বলি, মুসলিম ধর্মে কাজী বলি না, জি। যিনি বিবাহ নিবন্ধন করেন। দেয়ার ইজ স্পেশাল রেজিস্টার ফর ম্যারেজ আন্ডার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে আলাদা কি আছে? স্পেশাল রেজিস্টার আছে যারা বিবাহ নিবন্ধন করে। এটা অবশ্য আইন মন্ত্রণালয়ের অধীনে হয়। আইন আইন মন্ত্রণালয়ের অধীনে একজন রেজিস্টার থাকে। অবশ্য সব বিবাহের নিবন্ধনকারী কি থাকে? আইন মন্ত্রণালয়ের অধীনে। যেমন তোমরা এই বিষয়টা জানো কিনা, একজন কাজী সে কিন্তু আইন মন্ত্রণালয়ের একজন কি বলে নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী। কথা বোঝা গেছে কিনা? Yes, sir. আচ্ছা, উইটনেস কজন থাকতে হবে? বিবাহ করতে গেলে উইটনেস থাকতে হবে 3 জন। 3 জন উইটনেস লাগবে। স্পেশাল ম্যারেজ একটা বিবাহ করতে গেলে 3 জন উইটনেস। আর মুসলিম বিবাহের ক্ষেত্রে উইটনেস কয়জন? 2 জন স্যার, 2 জন পুরুষ অথবা 2 জন 2 জন। হ্যাঁ স্যার, 2 জন, একজন পুরুষ একজন মহিলা অথবা 2 জন পুরুষ। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর হলো কনসেন্টের ব্যাপারটা। ম্যারেজ আন্ডার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ইজ আ সিভিল কন্ট্রাক্ট। The consent is necessary. Two parties to the marriage in front of 3 witnesses সরি স্যার, and এখানে মহিলা থাকলে 2 জন মহিলা থাকতে হবে। মুসলিম লয়ের ক্ষেত্রে 2 জন মহিলা, কারণ মুসলিম লতে 2 জন মহিলাকে একজন পুরুষের সমান মনে করা হয় আর কি। জি স্যার, এই জন্য যদি মহিলা থাকে তাহলে 2 জন মহিলা একজন পুরুষ লাগবে, আর পুরুষ থাকলে 2 জন পুরুষ লাগবে।
দুজন পুরুষ থাকবে, হ্যাঁ এটাই। তাহলে স্পেশাল ম্যারেজ একটা ম্যারেজকে একটা কন্ট্রাক্ট মনে করা হয়, সিভিল কন্ট্রাক্ট। এই ক্ষেত্রে কনসেন্ট ইজ নেসেসারি, অবশ্যই কিন্তু কনসেন্ট ফ্রি কনসেন্ট হওয়া লাগবে। এখন আমরা দেখবো লিগ্যাল কনসিকুয়েন্স গুলা কি। এখন বিবাহ হইলে তো বিবাহ একটা ইনস্টিটিউশন, বিবাহ একটা ইনস্টিটিউশন, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। বিবাহের মাধ্যমে অনেক বিষয় চলে আসে, যেমন ইনহেরিটেন্সের বিষয় আসে, ডিসোলিউশন হলে কি হয়, বাচ্চা কাচ্চা হলে কি হবে, তারপরে সাকসেশন আইনটা কি হবে, এই বিষয়গুলো। এখন ডিসোলিউশনের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে? এখন নাম শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে, তাহলে লিগ্যাল কনসিকুয়েন্স অফ স্পেশাল ম্যারেজ, এটা বিবাহ হয়ে গেলে কিন্তু হয় না, বিবাহের পরে কিন্তু বিবাহটা যতটা ইনস্টিটিউশন, এখন অনেক ব্যাপার থাকে। ডিসোলিউশন কোন প্রক্রিয়া হবে, কোন আইনে হবে, তারপরে সাকসেশন হবে কোন আইনের অধীনে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে ডিসোলিউশন অফ ম্যারেজের ক্ষেত্রে মানে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে the divorce act 1869 which applies to Christians shall apply to all marriages solemnized under the special marriage act 1872. The same applies in case of maintenance. তাহলে রিজলিউশন অফ ম্যারেজ এবং মেইনটেনেন্স এর ক্ষেত্রে দি ডিভোর্স অ্যাক্ট 1869 প্রযোজ্য হবে। আর এই ডিভোর্স অ্যাক্ট 1869 হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য অ্যাপ্লাই হয়। কথা বোঝা গেছে কিনা? ডিসোলিউশনের ক্ষেত্রে দি ডিভোর্স অ্যাক্ট 1869 অ্যাপ্লাই হবে। তাহলে any such marriage may be declared null or dissolved on the ground that it contravenes some one or more of the conditions prescribed includes 1, 2, 3 and 4 of the section 2 of the act of 1872. তার মানে হচ্ছে কিছু গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডের অধীনে একটা ম্যারেজ কি হতে পারে, বিচ্ছেদ হতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে। সেটা হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্টের সেকশন 2, হ্যাঁ ক্লজ 1, 2, 3 and 4 অফ দি সেকশন 2। সেকশন 2 এর ভায়োলেশন হইলে মানে কন্ডিশনস অফ ম্যারেজ যেগুলা দেয়া আছে ওই কন্ডিশন গুলো সেকশন 2 তে বলা আছে, ওইগুলার ভায়োলেশন হইলে কি হইতে পারে, বিবাহ বিচ্ছেদ হইতে পারে। এবং সেই বিচ্ছেদটা হবে কি 1869 সালের এই ডিভোর্স অ্যাক্ট অনুযায়ী। কথা কি বোঝা গেছে কিনা? পরের পয়েন্টে যাই আমরা, সাকসেশন। Succession to the property of any person who professes Hindu, Buddhist, Sikh or Jain religion married under this act, and the property of issue of such marriage shall be regulated by the provisions of the Succession Act 1925. তাহলে এক্ষেত্রে সাকসেশনের ক্ষেত্রে সাকসেশন অ্যাক্ট 1925 প্রযোজ্য হবে। উত্তরাধিকার আইনের ক্ষেত্রে দি সাকসেশন অ্যাক্ট 1925 প্রযোজ্য হবে। সেখানে সেকশন 24টা একটু লিখে রাখেন, সেকশন 24।
সাকসেশন অ্যাক্ট 1925 এর সেকশন 24 স্পেশাল ম্যারেজ অ্যাক্টের দ্বারা বিবাহ হবে তাদের ক্ষেত্রে সেকশন 24 অ্যাপ্লাই হবে। স্যার সেকশন কথা কত কি বোঝা নাম্বার? গেছে? 24 এবং 33 এ 24 33 এ 33 এর মানে একদম অ্যাপ্লিকেশনটাই বলে দিচ্ছে, ওইখানে বলা আছে the marriage takes place between the persons belonging different religion, the succession act shall apply। 33 এ তে বলা হয়েছে যে স্পেশাল ম্যারেজ এর অধীনে যাদের বিবাহ হবে তাদের ক্ষেত্রে সাকসেশন আইনটা হবে কি সাকসেশন অ্যাক্ট 1925 এর সেকশন 33 এ। তারপর সেকশন 22 টাও লিখে রাখো। 22 এখানে বলা আছে এনি মেম্বার অফ অ্যান আনডিভাইডেড ফ্যামিলি হু প্রফেস the Hindu, Buddhist, Sikh and Jain religion, if marriage under the Act 1872 shall be deemed to effect his severance from such family। Section 22। স্যার 22 হ্যাঁ, কি কোথায় কি বলা সাকসেশন অ্যাক্ট স্যার? হ্যাঁ সাকসেশন অ্যাক্ট। ওইখানে বলা আছে যারা এই স্পেশাল ম্যারেজে বিবাহ করবে তারা তাদের ধর্ম থেকে কি হয়ে যাবে মানে সেভারেন্স হয়ে যাবে। সেভারেন্স মানে কি ধর্ম থেকে তারা আর মানে ওই ধর্মের মধ্যে থাকবে না। ওকে, আমরা অ্যাডপশন নিয়ে আলোচনা করবো এখন। অ্যাডপশনের ক্ষেত্রে কি হবে? এই অ্যাডপশন নিয়ে আলোচনা করবো এখন। অ্যাডপশন স্পেশাল ম্যারেজ অ্যাক্টে অ্যাডপশন কি হবে? A person who professing the Hindu, Buddhist, Sikh or Jain religion marriage under this act shall have no right of adoption। অ্যাডপশনের কোনো অধিকারই নাই। হিন্দু, বৌদ্ধ, শেখ এবং জৈন ধর্মের যারা তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিবাহ করলে তারা অ্যাডপশন করতেই পারবে না। স্যার পুরো ব্যাপারটা একটু ঘোলাটে লাগতেছে। ঘোলাটে লাগার তো কোনো কারণ নাই। তার মানে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যারা বিবাহ করবে তারা কোনো সন্তান দত্তক নিতে পারবে না। স্যার নিজেদের না হইলেও স্যার হিন্দু, বুদ্ধিস্ট, শেখ আর জৈন এই চারটা ধর্মের মানুষ এই যদি চারটা ধর্মের মানুষ দত্তক নিতে পারবে না। দত্তক যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে নিজের বিয়ে সম্পাদন করে তখন তারা দত্তক নেওয়ার যে প্রভিশনটা সেটা থেকে বঞ্চিত হবে। দত্তক নেওয়ার বিধানটা তাদের জন্য প্রযোজ্য হবে না আর কি। স্যার জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলো। হ্যালো,
জি স্যার। স্যার ধরেন একজন হিন্দু আর একজন হচ্ছে মুসলিম কিংবা অন্য ক্রিশ্চিয়ান, তো এখানে তো দুজন দুই ধর্ম ত্যাগ করে তারা ধরেন হিন্দু ধর্মে একজন আর আরেকজন হচ্ছে খ্রিস্টান ধর্মে, তো এখানে যেহেতু দুইজন দুই ধর্মের, তো এখানে কিন্তু বলা হয়েছে যে হিন্দুরা অ্যাডপশন নিতে পারবে না, বাট আরেকজন তো খ্রিস্টানও আছে কিংবা মুসলিমও আছে, তাদের ক্ষেত্রে তো আবার এটা নাই, তো তারা কি এইটা পারবে? এখানে ক্লিয়ার করা আছে অ্যাডপশনের ক্ষেত্রে সেকশন 25 এ এখানে কিন্তু বলাই আছে, ধর্মগুলোর কথা বলা আছে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, এই চারটা ধর্মের উপরে বলা আছে। বাট তুমি যেটা বলতেছো মুসলিম, খ্রিস্টান কিন্তু এখানে ইনক্লুডেড না। না স্যার, কথা এখানে বোঝা গেছে আরেকটা এখানে? স্যার হ্যাঁ, আরেকটা পয়েন্ট আছে স্যার। স্যার এখানে প্রথমত ওরা স্পেশালি যখন ওই হিন্দু বা বৌদ্ধ যেই ধর্মে হোক, তখন তো তাদের কোনো ধর্মই থাকলো না যখন তারা বিবাহ স্পেশাল ম্যারেজ একটা বিবাহ করলো, তো তারপরে তারা দত্তক নিবে কিভাবে? স্যার এটা তো নর্মাল একটা পয়েন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, তাদের দত্তক নেওয়ার বিধানটা এখানে প্রযোজ্য না। এই জন্য তো এখানে আর মুসলিম, খ্রিস্টানটা এখানে ইনক্লুডেড না, এখানে কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছে সেকশন 25 এ। তারা তো ধর্ম ত্যাগ করেই বিয়েটা করতেছে। ধর্ম ত্যাগ করার পরে তো তাদের এখন থাকলো না। তবে একটা জিনিস ক্লিয়ার করা হয়েছে, যেই ছেলে মেয়েরা মানে যেই ছেলে, কারণ অ্যাডপশন তো করতে পারে ছেলে, তাই না? কারণ অ্যাডপশন তো হিন্দু লতে আছে, মুসলিম লতে তার অ্যাডপশন নাই, মুসলিম লতে তার দত্তক নেওয়ার বিধান নাই, তাই না? এগুলা হয় হিন্দু ধর্মে। হিন্দু ধর্ম হলো বংশ রক্ষার জন্য ছেলের দরকার হয়। যাক, সেটা অন্য আলোচনা। আমার এখন যে আলোচনাটা, এখন যেই হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন ধর্মের ছেলেটা তার ধর্ম ত্যাগ করে চলে গেল, তার বাবা চাইলে অ্যাডপশন নিতে পারবে আরেকটা ছেলে, যদি তার অন্য ছেলে না থাকে, কোনো লিভিং সান যদি না থাকে, তাহলে ওই ছেলের বাবা কি করতে পারবে? একটা ছেলে দত্তক নিতে পারে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। যে মানে জিনিসটা তো এরকম যে একজন যদি খ্রিস্টান হয়, সে সরি জৈন হয়, সে ধর্ম চেঞ্জ করে, বা হিন্দুকে যদি বিয়ে করে সে হিন্দু ধর্মে চলে যাচ্ছে, সেখানে তো স্যার দুজনই হিন্দু হচ্ছে, না, না, সেখানে না, কি তারা হিন্দু অ্যাডপ্ট করতে হিন্দু পারবে? ধর্মে চলে যাচ্ছে না, তাদের কোনো ধর্মই নাই। তখন তো তারা তো স্পেশাল ম্যারেজ একটা চলে যাচ্ছে। স্পেশাল ম্যারেজ মানে কি? তারা তাদের হয়তো ফ্যামিলির সাথে নাই বা ধর্মের সাথে নাই, বা ধর্মের সাথে থাকলেও তারা ফ্যামিলি থেকে আলাদা। কথা বোঝা যদি গেছে? এরকম হয়, সে তার ধর্ম চেঞ্জ করে সে তার মানে যাকে বিয়ে করতেছে তার ধর্মটা গ্রহণ করতেছে, মানে সে ডিক্লেয়ার দিয়ে গ্রহণ করতেছে যে আমি এই ধর্মটা গ্রহণ করব, তাহলে তার স্পেশাল ম্যারেজ একটা আলোচনাই থাকে না। মানে কথা বোঝা গেছে কিনা? জি তার তো স্যার। স্পেশাল ম্যারেজ একটা দরকারই নাই একদম। ধর্মান্তরিত হইলে তো আর স্পেশাল ম্যারেজ ধর্মান্তরিত হইলে তখন সে যেই ধর্ম গ্রহণ করবে সেই ধর্মের এই যে অনুশাসন মেনে চলবে। হিন্দু হইলে হিন্দু, মুসলিম হইলে হিন্দু মুসলিম। খ্রিস্টান হইলে খ্রিস্টান ধর্ম মানবে, হিন্দু মুসলিম হইলে মুসলিম ধর্ম মানবে। তাহলে তার তখন স্পেশাল তো ম্যারেজ স্যার একটা অ্যাডপ্ট দরকার করতে নাই। পারবে। কথা বোঝা গেছে কি না? না, অ্যাডপশনটা তো শুধু এটা, অ্যাডপশন তো মুসলিম ধর্মে অ্যাডপশন নাই, অ্যাডপশনটা না না হচ্ছে স্যার, যে মুসলিম ধর্ম বলতে না, যদি এরকম সিচুয়েশন হয় তখন তো স্যার সে যে ধর্ম গ্রহণ করছে সেই ধর্মের আন্ডারের সাথে তো অ্যাডপ্ট করতে এটা ওই তো ধর্মের নরমাল ব্যাপার। বিধান আছে, এটা ওই ধর্মের বিধান অনুযায়ী হবে। কথা বোঝা গেছে কিনা? এটা ওই জি স্যার, ধর্মের থ্যাংক বিধান ইউ। অনুযায়ী হবে। জি স্যার। লোকটি যখন কনভার্টেড হবে, তখন যে ধর্মে কনভার্টেড হবে ওই ধর্মের বিধান অনুযায়ী তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কথা বোঝা গেছে কিনা? আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ভিতরেই থাকি আর কি। জি স্যার। তাহলে তাদের অ্যাডপশনের বিধান নাই। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যারা বিবাহ করবে তাদের অ্যাডপশনের বিধান নাই। তবে ওই যে ছেলেটা, ছেলের বাবা আর একটা ছেলে দত্তক নিতে পারবে, শর্ত হলো তার অন্য কোনো লিভিং সান নাই। অন্য কোনো লিভিং সান না থাকলে সে একজন দত্তক নিতে পারবে ছেলে। মোটামুটি এই হলো বাংলাদেশের এই কি আলোচনা স্যার। আর 10 মিনিটের মতো স্যার। 10-12 মিনিট হবে। স্যার 8 মিনিট আছে, 32 বাজে। সরি স্যার, 8 মিনিট। আচ্ছা,
স্যার আমাদের অ্যাসাইনমেন্ট দিবেন না স্যার? তাহলে মোটামুটি আমরা এখানে ক্লিয়ার হয়েছি। স্যার হ্যাঁ, তোমাদের অ্যাসাইনমেন্টটা দেয়া হয় না টপিক এখনো। অ্যাসাইনমেন্টটা তোমরা নিয়ে করো আর কি, ওই নেসেসিটি অফ রিফরমেশন, বাংলাদেশে হিন্দু ধর্মে হিন্দু যে লটা আছে এটার রিফরমেশনের প্রয়োজন আছে কিনা, এইটার উপরে একটা করতে পারো, অ্যাসাইনমেন্ট করতে পারো। স্যার আপনি আমাদেরকে একটা টপিক লিখে দিলে আমাদের জন্য সবার জন্য ভালো হবে স্যার। আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। টাইটেলটা দিয়ে দিলে তাহলে আর এটা নিয়ে আর কেউ প্রশ্ন করবে না বারবার। ইম্পর্টেন্স অফ রিফরমেশন অফ হিন্দু ল ইন বাংলাদেশ, এরকম কিছু স্যার? না, এটা না, এভাবে না। The Hindu law, Hindu law in Bangladesh needs to be reformed. Needs to be reformed. একটা কোলন দিয়ে an appraisal. স্যার লিখে দিলে ভালো হবে স্যার। গ্রুপে লিখে দিলে ভালো হবে স্যার। তো এটা একটু কঠিন হলেও আমার মনে হয় যে তোমরা পারবে আশা করি, যেহেতু আমরা ইন্ডিয়ার রিফর্মস গুলো পড়ে ফেলছি। কথা বোঝা গেছে? আমার মনে হয় কঠিন হবে না স্যার। স্যার 20 তারিখের থেকে তো পরীক্ষা স্যার, ভালো হয়েছে স্যার। আচ্ছা, আমি আজকে দিয়ে দিব। আজকে কত তারিখ? 5 তারিখ। জি স্যার। কয় তারিখ? 6 তারিখ স্যার। 6 তারিখ স্যার। আজকে 6 তারিখ। জি স্যার। জমা দিতে পারবেন কবে? স্যার আগামী ক্লাস, আগামী ক্লাসের মধ্যেই তো স্যার জমা দেওয়া উচিত। আগামী সপ্তাহের পর সপ্তাহে দিলেই ভালো হয় স্যার। আপনার একটা সময় নেন, সমস্যা নাই। 18 তারিখের দিকে দেন। 18 তারিখ সময় নিয়ে করেন, এটা মোটামুটি কাজ আছে। এখন সহজ মনে হচ্ছে, আমি তো রিফরমেশন নিয়ে আলোচনা করছি তো এই জন্য। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আর একটু যুগোপযোগী কিভাবে করা যায়, একটু পড়াশোনা করতে হবে এটার উপরে, একটু পড়ালেখা করে আলোচনা করতে হবে আর কি। 2500 ওয়ার্ডের মধ্যে করেন, মিনিমাম 2500 ওয়ার্ড। 2500 মিনিমাম 2500। আর সবাই একটু টাইপ করে সুন্দর করে দিয়েন, হাতে না লিখে একটু টাইপ করে দিন। ওকে স্যার। এখন তো মাস্টার্সে চলে আসছেন, এখন কম্পিউটারের সাথে যদি সংযোগ না থাকে আপনারা বিপদে পড়ে যাবেন। কিন্তু এখন কিন্তু 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসছে, জানেন কিনা? সবকিছুই কিন্তু এখন অটোমেটেড হয়ে যাচ্ছে। এখন কিন্তু সনাতন পদ্ধতি আর চাইলেও রাখা যাবে না। এই যে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। তো অনার্সের ফলাফল এখন এগুলো বুঝতেছে না। কথা বোঝা গেছে কিনা? সবাই একটু ফাঁকি ঝুঁকি দিতে চায়, কিন্তু কি পরিমাণ বিপদে যে পড়বে ভবিষ্যতে। অনেকে ফাঁকি দিতে চায়, কিন্তু ভবিষ্যতে ঠিকই আমাদেরকে গালিগালাজ করবে। স্টুডেন্টরা তখন বলবে আমরা না হয় কিছু বুঝি নাই, কিন্তু আমাদের স্যারেরা কেন আমাদেরকে বাধ্য করলো না। কথা বোঝা গেছে? এই মাস্টার্সে যারা পড়াশোনা করেন তাদেরকে মনে হয় এত কিছু বলার দরকার নাই। আর 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্বন্ধে মনে হয় সবারই কিছু না কিছু ধারণা আছে। এটার মাধ্যমে যা হবে না, বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্রের মানুষের অনেকে কর্ম হারাবে, কারণ মানুষের কাজ রোবট করে ফেলবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছু দখল করে নেবে। এই জন্য মানুষকে কি করতে হবে? পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। আমরা কি কখনো ভাবছি স্যার কায়িক পরিশ্রম না হলে রোবট করলো, কিন্তু স্যার তাহলে মানুষজন করবে কি? রোবট চালাতে তো মানুষের কাজ লাগবে। রোবট চালাতে মানুষের কাজ লাগবে না, বাসায় বসে কাজ করবে, হয়তো অফিসে যাওয়া লাগবে না। এই যে আমরা অনলাইন ক্লাস এখন নিচ্ছি, আমরা কখনো চিন্তা করছি অনলাইনে ক্লাস নিব? এটা কি আমাদের চিন্তা ভাবনায় ছিল? কখনো কল্পনা করছি আমরা? কিন্তু আমরা কিন্তু ঠিকই খাপ খাওয়াই নিচ্ছি। এখন তো ইজি হয়ে গেছে। মানে এই অনলাইন ক্লাসের ব্যাপারে কিন্তু আমি নিজেই তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে কিভাবে ক্লাস নিব। এখন তো এটা ডাল ভাত হয়ে গেছে। কথা বোঝা গেছে। অনেক স্টুডেন্ট
স্টুডেন্টদের প্রথম দিকে আপত্তি ছিল, এবং তোমরাই তো আপত্তি করছিলে যে অনলাইন ক্লাস কিভাবে করবে স্যার, আমাদের মোবাইল নাই, আমাদের ল্যাপটপ নাই, অনেক ছাত্র গ্রামে থাকে, নেটওয়ার্ক নাই, অনেকে ডিভাইস চালাইতে পারে না। কিন্তু আস্তে আস্তে এখন বাধ্য হয়ে গেছে সবাই, অনলাইন ক্লাস ছাড়া কোনো উপায় নাই। কিন্তু মোবাইল কোম্পানিগুলো খুব লাভবান হয়েছে এই করোনার মধ্যে, তারা অনেক বিজনেস করছে। অনেক গরিব পোলাপানও দেখা যাচ্ছে যে গরু, ছাগল, হাঁস বিক্রি করে একটা মোবাইল কিনা লাগছে ক্লাস করার জন্য। তো এই ক্ষেত্রে মোবাইল কোম্পানিগুলো বেশ লাভবান হয়েছে আর কি। তো যে কথা বলছি, এই যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমরা কিন্তু 1-1.5 বছর আগেও কি ছিলাম না, প্রস্তুত ছিলাম না, এখন কিন্তু আমরা বাধ্য হয়ে গেছি। এই জন্যই বলি তথ্য প্রযুক্তির যে সম্ভাবনা এবং যে চেঞ্জ আসছে পৃথিবীতে, এই চেঞ্জের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হবে। অ্যাডাপ্ট না করলে কিন্তু হারাই যেতে হবে। এই জন্য আমরা হারিয়ে যাওয়া প্রজাতির অন্তর্ভুক্ত হতে চাই না। তাহলে স্যার অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে 18 আর 2021। হ্যাঁ, 18 তারিখ। আমি টপিকটা লিখে দিচ্ছি এখনই। আর সর্বনিম্ন 25 ওয়ার্ড টাইপ করে দিতে হবে সবাইকে। স্যার এটা আপনি নিজে লিখে দিলে তাহলে আর এটা নিয়ে আর বারবার কেউ প্রশ্ন করবে না, নাহলে খালি প্রশ্ন করতেই থাকবে। আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক স্যার। হ্যাঁ, তোমরা তো প্রায় 30-এর উপরে নাকি? এই মুহূর্তে 30 জন আছে ক্লাসে, এমনি আরো বেশি আছে। তার অনেকেই আছে 30-40 জনের মতো আছে। এটা সবাই পরে ভারী বারবার কি ক্লাসে তো অনেকে থাকে না, বা থাকলেও অনেকে বোঝে না। তো যার কারণে হচ্ছে কি, আপনি যদি লিখে দেন, এটা আমরা যখন গ্রুপে থাকবে তখন আর এটা নিয়ে আর বারবার কাউ ডিস্টার্ব করবে না। আমি দিয়ে দিচ্ছি এখন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এক্সামের একটা সাজেশন স্যার, আর 1 সপ্তাহ আছে তো স্যার। কাস্টডি থেকে একটা প্রশ্ন থাকবে, বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল। আর তারপরে হইলো যে ওই যে মেজর রিফর্মস অফ হিন্দু ল ইন বাংলাদেশ আর ইন্ডিয়া। কথা বলতে এই অ্যাসাইনমেন্ট স্যার 4টা সাবজেক্ট চ্যাপ্টার থেকে স্যার। আমি আজকে তো বলে দিলাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এক্সকিউজ মি স্যার, কাস্টডির উপরে যে কোশ্চেনটা বলেন স্যার, একটু আরেকবার বলেন প্লিজ স্যার। বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল অফ মাইনর। কাস্টডি নির্ধারণের ক্ষেত্রে বেস্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল অফ মাইনরের সবচেয়ে কল্যাণ নীতিটা প্রয়োগ। আমাদের কোর্টের কিছু জাজমেন্ট আছে, এগুলো আমি কিছু শীট দিয়ে দিচ্ছি। এই শীটগুলো আছে না স্যার? ফাইনালে তো স্যার 6টা কোয়েশ্চেন থাকবে স্যার, 4টা লিখতে হবে। আর লিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি আরো কয়েকটা টপিক পড়াবো তো। ইয়েস স্যার। আমি তো কি বলে একটা পেন্ডিং ক্লাস আছে, সেটা নিব। পেন্ডিং ক্লাস তো একটা না দুইটা? দুইটা পেন্ডিং ক্লাস। তারপরে আরো বোধহয় একটা বা দুইটা ক্লাস নেওয়া লাগতে পারে। মোটামুটি আরো ক্লাস আছে আমার। 20 তারিখ পরীক্ষা তো স্যার। আচ্ছা দেখি, আমি কালকে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে তো সবাই ব্যস্ত নাকি? না স্যার, রাতে ফ্রি আছে। না, আজকে আরো ক্লাস আছে স্যার। ক্লাস আরো 2টা ক্লাস আছে স্যার।
স্যার আচ্ছা, আগামীকাল আমি- নিলে স্যার ভালো হবে স্যার, আজকে খুব নেটওয়ার্ক সমস্যা করতেছে। আচ্ছা, আমি নোটিশ দিয়ে জানাই দিব তাহলে। Yes, sir. টপিক দিয়ে দিচ্ছি। তাহলে আজকে ক্লাসটা শেষ করে দেন স্যার প্লিজ। তো 1 মিনিট আছে স্যার। শেষ না করলে অটোমেটিক শেষ হয়ে যাবে। স্যার একটা